গোটা বিশ্ব জুড়ে আজ একটা প্রশ্ন চর্চিত। এক দেশ কি অন্য দেশের রাষ্ট্রপ্রধানকে শাস্তি দেওয়ার অধিকার রাখে কিনা? আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের উপর ভিত্তি করে অধিকাংশ আন্তর্জাতিক সংগঠন এবং রাষ্ট্র স্পষ্টভাবে বলছে না, এমন অধিকার নেই এবং এটা আন্তর্জাতিক শাসনের জন্য বিপজ্জনক। সপ্তাহখানেক আগেই ভেনেজুয়েলার একটি বিস্তৃত সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দী করে নিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে নার্কো টেরোরিজম ও অন্যান্য অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের এই আচরণ বিশ্ব রাজনীতিতে বিরল ও তীব্র সমালোচনার জন্ম দেয়, কারণ এটি শুধু এক নেতা নয়, একটি সার্বভৌম দেশের শীর্ষ নেতৃত্বের প্রতি সরাসরি হস্তক্ষেপ বলে মনে হয়েছে অনেকের কাছে। এখন বিশেষজ্ঞদের মতে ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম বড় তেল ভান্ডার দেশ হওয়ায় পাশাপাশি দীর্ঘকাল ধরে কিন্তু ওয়াশিংটনের সঙ্গে অশান্ত সম্পর্ক এবং সমাজতান্ত্রিক নীতি ও চীনা রাশিয়ার সঙ্গে ঘন মৈত্রীর কারণে এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, যা ক্রমাগত চাপ, নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক সংঘাতের জন্ম দিয়েছে। তাই এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প। এখন প্রশ্ন হচ্ছে, ভেনেজুয়েলা সংকটকে কেন্দ্র করে ভূ রাজনীতি কি পরিবর্তন হতে চলেছে? বিশ্বজুড়ে মাদুরোর মুক্তির দাবির প্রবণতা কেমন দেখা যাচ্ছে, সেটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা জোরালো ভাবে উঠছে? এই সমস্যার জন্য ভারত মার্কিন কৌশলগত সম্পর্ক কি চাপে পড়তে পারে? জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের ব্যাপারে ভারতের লাভ লোকসান কোথায়? গ্লোবাল সাউথের নেতা হিসেবে ভারতের ভূমিকা এই মুহূর্তে কি হওয়া উচিত? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ভেনেজুয়েলাকে কেন্দ্র করে কিভাবে পাল্টে যাচ্ছে ভূ রাজনীতি, তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ টক শোতে আজ আমার সাথে রয়েছেন আন্তর্জাতিক বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষাবিদ ডক্টর অভিজিৎ চন্দ, শিক্ষাবিদ ডক্টর সঞ্জয় রায় এবং সাংবাদিক ত্রিদীপ ভট্টাচার্য কলকাতা থেকে অনলাইন জুড়ে গেছেন আমাদের সঙ্গে। আপনাদের তিনজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। সঞ্জয় স্যার, আপনার কাছে আসি প্রথমে। ভেনেজুয়েলা ইস্যুকে গোটা বিশ্ব কতটা গুরুত্ব সহকারে দেখছে বলে আপনি মনে করেন? নমস্কার। আসলে ভেনেজুয়েলাতে যে ঘটনাটা ঘটলো তা প্রথমে যেভাবে ভেবেছিলাম যে আন্তর্জাতিক একটা কেওস একটা ক্রিয়েট হবে, কিন্তু গত এক সপ্তাহে যত প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি তা প্রথম দিকে কিছুটা স্পন্টেনিয়াস ছিল কয়েকটা দেশ, কিন্তু এখন তো লক্ষ্য করছি যে আপনি প্রথমে যে বললেন যে চীন রাশিয়া যাদের সঙ্গে নাকি এই ভেনেজুয়েলার একটা দীর্ঘ একটা অর্থনৈতিক এবং কূটনৈতিক রাজনৈতিক সম্পর্ক ছিল এবং অর্থনৈতিক কাঠামোগত অনেকটাই মিল ছিল এবং চীনের সেখানে বা তৈল উৎপাদন কেন্দ্রে বা তাছাড়াও ইনফ্রাস্ট্রাকচারে বহু ইনভেস্টমেন্ট ছিল, রাশিয়ান মিলিটারিও সেখানে ছিল। কিন্তু তারপরও ওদের যে এখন যে প্রতিক্রিয়াটা লক্ষ্য করা যাচ্ছে, সেখানে যদি আমরা দেখি তাহলে যে এই যে দুই প্রখর রাষ্ট্র শক্তি রাশিয়া এবং চীন, দেখা যাচ্ছে বেসিক্যালি দে আর নাও ডিটারমিন্ড টু বেসিক্যালি মেটেরিয়ালাইজ দেয়ার ওন অবজেক্টিভ ভেনেজুয়েলার সঙ্গে যদি আমরা লক্ষ্য করে দেখি। কারণ এখানে হয়তো একটা প্রচ্ছন্নভাবে দেখা যাচ্ছে যে কিছুদিন আগেও যেমন কথা হচ্ছিল, পত্রপত্রিকায় দেখছিলাম যে হয়তো রাশিয়া আমেরিকার কাছে বলেছিল যে বেসিক্যালি ইউ টেক কন্ট্রোল অফ দ্য ভেনেজুয়েলা এন্ড উই লিভ আস দি ইউক্রেন। এবং এখন হয়তো পার্শ্ববর্তী চীনের যে আছে তাইওয়ানও একটা ব্যাপার রয়ে গেছে। সুতরাং চায়না ইজ অলসো ওয়ার্কিং অন দ্যাট লাইন, ঠিক আছে? সুতরাং প্রত্যেকের যে এজেন্ডা সেগুলো তো দেখা যাচ্ছে বেসিক্যালি দে আর নাও ফোকাস, দে আর নট বলছে যে যতটুকু বলতে হয়, বলছে যে জানি কয় মাদুরোকে রিলিজের দরকার, যেটা হচ্ছে সেটা আন্তর্জাতিক আইন নিষিদ্ধ আইনে এগুলো সম্ভব নয়, এটা বেসিক্যালি শক্তি দেখানোর একটা জায়গা, ঠিক আছে? যার কাছে যার জোর তার ক্ষমতা তার রাজ্য, এরকম একটা ব্যাপার আন্তর্জাতিক পরিস্থিতিতে আমরা লক্ষ্য করছি, বলছে সবাই। একমাত্র আমরা যদি লক্ষ্য করি ব্রাজিল বা ডেনমার্ক বা ইতালি এবং ইউরোপিয়ান কয়েকটা কান্ট্রিও ওরা বেসিক্যালি
একটা মিডল পথ একটা অবলম্বন করে বিবৃতি রাখছে, ঠিক আছে। সুতরাং মানে এখন পরিস্থিতিরা যা মনে হচ্ছে বেসিক্যালি এভরিবডি হ্যাজ দেয়ার ওন এজেন্ডা। হ্যাঁ, কারণ কি প্রথম দিকে আমরা হয়তো ভেবেছিলাম যে ভেনেজুয়েলার এই যে তেলের যে ব্যাপারটা আছে এই নিয়ে হয়তো আন্তর্জাতিক সম্পর্ক একটা অন্য মাত্রায় চলে যেতে পারে, হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা সেদিকে একটা লক্ষ্য করা যাচ্ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি কিন্তু মানে সেদিকে এগোচ্ছে না বলে আমার ব্যক্তিগত মতামত। একদম, আপনি একদম সঠিক জায়গায় ধরলেন। কারণ যখন ইউক্রেন রাশিয়া শুরু হয় তখন অনেকেই বলেছিল যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো শুরু হয়ে যাবে। যখন ইরানের উপর আক্রমণ করলো আমেরিকা তখন অনেকেই ভেবেছিল যে, বা ইসরায়েল, ইসরায়েলে যখন আক্রমণ করে তখন কিন্তু অনেকেই বলেছিল যে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এখন ভেনেজুয়েলার পর অনেকেই ভেবেছিল, যেভাবে বিভিন্ন দেশ সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিতে শুরু করেছিল, ভেবেছিল যে একটা কঠোর স্ট্যান্ড নেবে। অভিজিৎবাবু, এই যে অনেক আন্তর্জাতিক আইনের বিশেষজ্ঞ এটিকে অবৈধ অপহরণ বা আইনের বাইরে অভিযান হিসেবে ব্যাখ্যা করছেন, এতে কি মার্কিন মুলুকের কিছু আসে যাবে, বা এটাকে অন্যান্য রাষ্ট্র কতটা সিরিয়াসলি নিয়েছে মানে এই ব্যাপারটাকে? নমস্কার সবাইকে। এই ঘটনা কি প্রথম ঘটলো? প্রথম কথা একদম না। এর আগে আমরা দেখতে পাই 90 দশকের প্রথমে বা 80 দশকের শেষের দিকে ম্যানুয়েল নোরিগা, পানামার প্রেসিডেন্ট, ওকে রাত্রেবেলা প্লেনে করে তুলে নিয়ে এসছে। একদম ঝটিকা, যেভাবে মাদুরোকে তুলেছিল ঠিক সেইভাবে তুলে নিয়ে এসছে। ওর বিরুদ্ধে সেম অভিযোগ, উনি নার্কো টেরোরিজমের সরাসরি মদত দিচ্ছেন। উনি শুধু প্রেসিডেন্ট না, উনি মিলিটারি চিফ ছিলেন ম্যানুয়েল নোরিগা। উনাকে ঠিক মাদুরোকে যেভাবে নিয়ে এসছে, অ্যাকশন করে নিয়ে ফ্লোরিডা নিয়ে এসছে। সাদ্দাম হুসেনকে একইভাবে তাড়িয়ে ওখানে ঢুকে মেরে এসছে। বলা হয়েছিল উনি নাকি গণবিধ্বংসী অস্ত্র তৈরি করছিলেন, কিন্তু কোনো অস্ত্র এখানে পাওয়া যায়নি। ফলে এটা এমন কোনো ব্যাপার না, এটা নতুন ব্যাপার নয়। এটা আমেরিকা করে থাকে বা অনেক পাওয়ারফুল দেশ করে থাকে। সবাই প্রথমে একটু হইচই করবে, তারপরে বিশ্বযুদ্ধের কোনো এখানে ব্যাপারই নেই। বিশ্বযুদ্ধ হবে তখনই যখন দুটো বড় দেশ লাগবে। যতগুলো দেশ, জার্মান তখন একটা বিরাট বড় দেশ ছিল, রাশিয়াও বিরাট বড় দেশ ছিল। এই ছোট মোটো দেশকে ধরলে এখানে বিশ্বযুদ্ধের কোনো প্রশ্নই ওঠে না। এখন দেখতে হবে কেন ঘটছে ব্যাপারগুলো। আপনি দেখবেন ট্রাম্প আসার পর প্রথম শুরু করে ট্রেড ওয়ার্ক। সবার দুর্বল স্থান হলো আমেরিকার বাজার, মার্কেট। আমেরিকাতে ফ্রি মার্কেট, সবচেয়ে বড় মার্কেট পৃথিবীর। সবাই এখান থেকে জিনিস বিক্রি, প্রচুর টাকা মুনাফা করে। প্রথম ওনারা মুনাফার এই যে মার্কেটটাকে টার্গেট করলেন, বড় বড় দেশগুলোকে, চায়না, ভারত, এগুলোকে। ওরা এমনিতে জর্জরিত বিভিন্ন ভাবে প্রেসারে। রাশিয়াকে ব্যস্ত রাখলো ইউক্রেনে, যুদ্ধ করে দিল। এরপরে ট্রাম্প করলো কি, বলছে আমাকে এখন গ্রিনল্যান্ড লাগবে। ডেনমার্ক ইউরোপ ওর ঘনিষ্ঠ বন্ধু, ন্যাটোর অ্যালাই। ট্রাম্প বলছে না, গ্রিনল্যান্ড আমার চাই। তো দুটো কারণ, একটা হলো কি আশপাশে প্রচুর মিলিটারি রাশিয়া চায়না ঘুরে বেড়াচ্ছে, মিলিটারি হবে, আর এখানে আমরা সবাই জানি কিন্তু রেয়ার আর্থ আছে। এরপরে কানাডাকে বললো যে 35% তোমাকে আমি দেবো, তারিফ, তুমি আমাকে তারিফ দিতে হবে, তুমি আমাকে কম দামে বিক্রি করছো। মেক্সিকো বিরাট তারিফ দিল, কারণ মেক্সিকোতে চীন প্রচুর কোম্পানি খুলে মেক্সিকোতে প্রোডাকশন করে বিক্রি করছে আমেরিকা সস্তায়। পরবর্তীকালে দেখলাম আমরা ভেনেজুয়েলায় এলো। অর্থাৎ আমেরিকার এখন খুব ভালো সময় চলছে। আমেরিকাকে প্রথম যা টক্কর দিতে একটা সময় দিত সোশ্যালিস্ট ব্লক, পরবর্তীকালে দেখলাম আমরা বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছিল। এখন চীন তার মার্কেট পড়ে গেছে, চীন ব্যস্ত তার অর্থনীতি নিয়ে, সোভিয়েত ইউনিয়ন ব্যস্ত তার ইউক্রেন নিয়ে। ফলে আমেরিকা এই মুহূর্তে এই সুযোগে দক্ষিণ এবং উত্তর আমেরিকা, যেটা নিজেকে নিজেদের আশেপাশের অঞ্চল ভাবে, সেইখান থেকে রাশিয়া বিশেষ করে চীনের পুরো প্রভাব সে মুক্ত করে ফেলছে। যে কোনো প্রভাব এখানে আমেরিকার মূল কথা হলো, আমি তোমাকে তোমার সিকিউরিটি দেব, তোমার অর্থনীতি, তোমার সবকিছু আমার সঙ্গে চলবে। ফলে ভেনেজুয়েলা, মেক্সিকো, পেরু, প্রত্যেকটি দেশে আমেরিকা বুলডোজার চালিয়ে চায়নার নিয়ন্ত্রণ থেকে বার করে নিয়ে আসবে। এরপরে যদি আপনি দেখেন নেক্সট জোন হলো ইসরায়েল। ওইখানে মাথা তুলছিল কারা? ইরান মাথা তুলছিল।
আমেরিকার দুটো খুব শক্তিশালী নীতি আছে, এটা পেট্রো ডলার। যাই ব্যবসা করেন পেট্রোল কিনবেন আপনি, সেটা ডলার মাধ্যমে, ডলার ফিক্সড করে, সেটাকে চ্যালেঞ্জ করলে রাশিয়া, চীন এবং ইরান। রাশিয়াকে ব্যস্ত রাখলে অর্থনীতি এটা কোনোভাবে যখন চ্যালেঞ্জের সম্মুখীন হয় না হয়। এবং এইটাও আপনাকে বলে রাখি, আজকে যে চীন, ভারত, রাশিয়া এবং ব্রাজিলকে আমেরিকা হুমকি দিচ্ছে, তার কারণ হলো গিয়ে এই দেশগুলো ব্রিক্স তৈরি করে অল্টারনেটিভ ডলারের একটা অর্থনীতি দাঁড় করাবার চেষ্টা করছিল। আচ্ছা, যেখানে যেখানে ভেনেজুয়েলা এর মধ্যে ছিল, একদম যারা যারা আমেরিকার পেট্রো ডলার অর্থনীতি, আমেরিকার হেজিমনিকে চ্যালেঞ্জ করবে, আমেরিকা তার সাথে যেটা করলে আমেরিকার নিজের আধিপত্য বজায় থাকবে সেটাই সেই করবে। কে কি ভাবলো সেটা পুরোপুরি আমেরিকার কাছে গৌণ ব্যাপার। কালকেও যদি ভারত আমেরিকার এই শর্তগুলো মেনে না, কিছুই না, ব্রিক্সে আপনি ডলারের পরিবর্তে কোনো মুদ্রা নিয়ে আসবেন না, আর ভারতের বাজারে বিশেষ করে এগ্রিকালচার প্রোডাক্টস এটা নিয়ে আসবেন, আর কোন রকম সামরিক চুক্তি, সামরিক জিনিসপত্র কেনা রাশিয়া বা চীনের সাথে বন্ধ রাখবেন না, তাহলে তো কোনো ব্যাপার না, কালকে আমেরিকা খুলে দেবে, তেল কিনবেন না রাশিয়া থেকে। ওকে, খুব সুন্দরভাবে আপনি বললেন যে এই মুহূর্তে কি পরিস্থিতি চলছে। আমাদের সঙ্গে ত্রিদীপ বাবু জুড়ে গেছেন। ত্রিদীপ বাবু, এই মুহূর্তে আপনার কি মনে হয় যে কতটুকু সিরিয়াসলি ভেনেজুয়েলা ইস্যুকে নিচ্ছে গোটা বিশ্বের বিভিন্ন যে শক্তিধর রাষ্ট্রগুলো আছে, বিশেষ করে চীন, রাশিয়া, ইরান, মেক্সিকো, কলম্বিয়া, ব্রাজিল সহ যে বিভিন্ন রাষ্ট্রের যে এই মাদুরোকে মুক্তি দেওয়ার যে দাবি, সেটা কতটা গুরুত্ব দিচ্ছে আমেরিকা, এবং তাদের দাবিগুলোর মধ্যে কতটা শক্তিশালী কণ্ঠ বা ভয়েস আছে? প্রশ্নটা হচ্ছে আমেরিকার বিরুদ্ধাচরণ আমেরিকার মাটিতেই এখন হচ্ছে, এক নম্বর। ভূরাজনৈতিক যে আধিপত্যবাদ চালানোর জন্য আমেরিকা এই ভেনেজুয়েলার তেলের খনি দখল নেওয়া ইত্যাদি যা করেছে, সেটা নিয়ে দেশে বিভিন্ন দেশ তার মতো মতামত দিয়েছে। মাঝখানে একটা খুব মজার ঘটনা ঘটেছে। গত পরশুদিন ট্রাম্প একটা গুরুত্বপূর্ণ বক্তৃতা করেছেন। সে বক্তৃতাতে বলেছেন, অন্তত এটা নিয়ে বোধহয় 30তম বার বললেন, তিনি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন, নোবেলের উচিত একটা যুদ্ধ থামালে তাকে নোবেল প্রাইজ দেওয়া। এখনো নোবেল প্রাইজটা ওপর যে ইচ্ছেটা, তাগিদটা, চাহিদাটা ট্রাম্প গোপন করেননি। মজার কথা দেখবেন, যে 3টে রাষ্ট্রে শান্তির নোবেল দেওয়া হয়েছিল, সেই 3টি রাষ্ট্রেই এখন অশান্তি এর আবহাওয়া। বাংলাদেশ, ফিলিস্তিন আর ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার যে তেল, সেই তেল আসলে যে ক্রুড অয়েল, সেই ক্রুড অয়েল হচ্ছে সালফার সমন্বিত। যদি খুব টেকনিক্যাল জায়গায় যাই, সেটাকে পিউরিফিকেশন করে জ্বালানি তেল, বিমানের তেল ইত্যাদি তৈরি করবার জন্য যে মেশিনারি তৈরি হয়, সেই মেশিনারি আমেরিকা অলরেডি তৈরি করে রেখেছে। কিন্তু সেখানে ওই আমেরিকায় যে তেল পাওয়া যায়, সেই তেল হচ্ছে ওই সালফার সমৃদ্ধ বা ভারী খনিজ তেল নয়, হালকা খনিজ তেল, যেটা রিফাইনারিতে কাজ করা সহজ। রিফাইনারি এই ধরনের দুটো ধরনের হয়, একটা ভারী তেল, একটা হালকা তেলকে ওই করার জন্য। তো এটা খুব টেকনিক্যাল ব্যাপার, যারা আমি শুধু বোঝবার জন্য। বিষয়টা হচ্ছে আমেরিকায় এই ভারী তেল শোধনাগার তারা তৈরি করে রেখেছে, কিন্তু সেখানে তেল পাচ্ছে না, কারণ ভেনেজুয়েলা সেই তেল দেবে না বলে দিয়েছে। অথচ ভারতবর্ষে এবং ভারতবর্ষ এবং রাশিয়াতে এই ভারী তেল শোধনাগার তৈরি হয়ে বসে আছে। সেই তেল ভারতে এবং রাশিয়াতে আসে। এই যে পেট্রো ডলার রাজনীতির কথা যেটা স্যার বলছিলেন, সেখানে একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত স্যার করেছেন যে এই পেট্রো ডলার অর্থনীতিটা যদি বজায় থাকে, তাহলে আমেরিকার মতো ভদ্রলোক পৃথিবীতে নেই। কিন্তু যদি পেট্রো ডলার অর্থনীতি ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা দেখা যায়, যেটা ইতিমধ্যে ব্রিক্সে আলোচনা হয়েছে, যে ভারতবর্ষ রুবলে টাকা কিনছে এবং রাশিয়া টাকা দিয়ে
টাকা দিয়ে এখান থেকে জিনিস দিচ্ছে। সুতরাং বিকল্প একটা অর্থ ব্যবস্থা গোটা বিশ্ব জুড়ে যদি তৈরি হয়, আমেরিকার বিরোধিতা করতে গিয়ে যাকে মদত একসময় চীনও দিচ্ছিল, একসময় আরব দেশগুলোও দিচ্ছিল, কারণ আরব দেশে তেল আছে কিন্তু তার দামের নিয়ন্ত্রণ করে হচ্ছে আমেরিকার কোম্পানিরা। ইরাকে আক্রমণের মূল কারণ ছিল তেল, ভেনেজুয়েলায় আক্রমণের মূল কারণ হচ্ছে তেল, কারণ সেই তেলের বিলি বন্দোবস্ত কি হবে তার ওপর দাঁড়িয়ে আমেরিকার রাজনীতি, আমেরিকার অর্থনীতি তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে? কারণ 2027-28 সাল সেই সময় আমেরিকার বহির্বাণিজ্যে যে ঘাটতি, যে ধার, সেই ধার এমন একটা জায়গায় যাবে যেখানে আমেরিকার জনগণের যে জিডিপি, সেই জিডিপির কয়েক গুণ বেশি হয়ে যাবে। টাকা শোধ করবার জায়গায় আমেরিকা থাকবে না। আমাদের এখানে বড় লোকেরা টাকা শোধ করতে না পারলে তারা যেমন ঘোষণা করতো যে আমি দেউলিয়া হয়ে যাচ্ছি, আমেরিকাকেও 28 সালে গিয়ে এই নিজেকে দেউলিয়া ঘোষণা করতে হবে। এই রকম একটা বিপজ্জনক জায়গায় আমেরিকার অর্থনীতি পৌঁছে গেছে। সেই অর্থনীতিকে বাঁচানোর জন্য আমেরিকার পক্ষ থেকে ট্রাম্প ক্ষমতায় আসার পর, যে কারণে ট্রাম্পকে নিয়ে আসা, এই যে ডিপ স্টেট থিওরি, সেই ডিপ স্টেট থিওরি অনুযায়ী ট্রাম্পকে দ্বিতীয়বার নিয়ে আসা হয়েছে। এবং সেই নিয়ে আসার পিছনে যে যে সংগঠনগুলোর অর্থ কেটেছে তারা এখন চাইছে সেই অর্থকে তুলে আনতে। সুতরাং সেই অর্থ তুলে আনবার জন্য যে রাজনীতি গোটা বিশ্ব ব্যবস্থাকে পরিচালিত করবে সেটাই আমেরিকা করবার চেষ্টা করছে। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, খুব ছোট্ট একটা উদাহরণ, বাংলাদেশ 2024 জুলাই আগস্ট, নেপাল সেপ্টেম্বর 2025, 2026-এর 3রা জানুয়ারি ভেনেজুয়েলা। তিনটে জায়গায় দেখুন ওই মানে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে এই তিনটে জায়গায় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গা, স্ট্র্যাটেজিক জোন। এই স্ট্র্যাটেজিক জোনের দখল আমেরিকার দরকার, কারণ বাংলাদেশ ভারতের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে খনিজ তেলে ভাসছে, প্রযুক্তিটা ব্যবহার করতে পারছে না বলে সেই তেল এখনো তুলে আনা যায়নি। কিন্তু সেই তেল যদি ওঠে তাহলে ভারত বাংলাদেশের এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা একটা বিপজ্জনক জায়গায় পৌঁছে যাবে, অর্থনীতির ক্ষেত্রে ডমিনেট করবে। উল্টো দিকে ভেনেজুয়েলার ওই ভারী তেল, সালফার সমৃদ্ধ ভারী তেল, যে সালফারটাকেও তারা অন্যভাবে ব্যবহার করতে পারে, সেই তেল যদি উৎপাদিত হয় শোধনাগার, ভারতীয় এবং রাশিয়ার শোধনাগারে পরিশোধিত হয়ে বাজারে ঢোকে, তাহলে পেট্রোডলারের অর্থনীতি ভেঙে পড়বে। এই পরপর যে কটা ঘটনা আমরা দেখছি, বাংলাদেশ, নেপাল, ভেনেজুয়েলা, সব কটার পেছনে আমেরিকার হাত আছে। এমনকি আমেরিকার হাত আছে প্যালেস্তাইনকে ধ্বংস করে দেওয়া। না তাহলে এই যে ইসরায়েলকে দিয়ে ধ্বংস করানো, সেখানে যখন বিশ্ব মানবতা কাঁদেনি, আজকে আমেরিকা ট্রাম্প ক্ষমতায় আসার পর যখন দখলদারি চালাচ্ছে, অন্তত 5খানা ক্ষেত্রে দখলদারি চালালো, সেখানেও বিশ্ব মানবতা এখন পর্যন্ত মাথা উঁচু করে কথা বলতে পারছে না। এখন বিশ্ব মানবতা হোক বা গোটা বিশ্ব, রাশিয়া যখন ইউক্রেন দখল নেবে, আমেরিকার বলবার কিছু থাকবে না। চীন যখন তাইওয়ান দখল নেবে, বলবার কিছু থাকবে না। অরুণাচল নিয়ে ইতিমধ্যেই চীনের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, অরুণাচল প্রদেশ বলে কোন এলাকার কথা তারা স্বীকারই করে না, সেটা চীনের অধিকৃত অংশ। তাহলে এই গোটা বিশ্ব জুড়ে এই নৈরাজ্যকে স্থাপন করবার যে রাজনৈতিক কৌশল ডিপ স্টেট গুলি নিয়েছে, তারই হাতের পুতুল হচ্ছে ট্রাম্প। এবং ট্রাম্প ব্যবসা ছাড়া আর কিছু বোঝে না, টাকা ছাড়া কিছু বোঝে না। ওকে, আমরা সেটা বুঝলাম কারণে আমরা বুঝলাম সেটা, কিন্তু এখন প্রশ্ন আমাদের সে জায়গায় নয়। প্রশ্ন হচ্ছে ভবিষ্যৎটা কি। আমরা ভবিষ্যৎটা দেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। এখানে অভিজিৎ বাবু রয়েছেন। অভিজিৎ বাবু, এই যে যা কিছু বলা হচ্ছে, আমেরিকা যা চিন্তা ভাবনা করছে, আমেরিকা যা করছে, বা ইভেন কি ডিপ স্টেটের কথা বলছিলেন ত্রিদীপ বাবু, ট্রাম্প ডিপ স্টেটের হাতে পুতুল বলা হচ্ছে, ওকে, সবকিছু আমরা মেনে নিলাম, বাট ওয়্যার দ্য আদার স্টেটস স্ট্যান্ড, সেখানে চীন কোথায় দাঁড়িয়ে আছে? আমরা যাদেরকে শক্তিশালী বলি অর্থনৈতিকভাবে বা বিশ্বের বিত্তশালী দেশ যারা,
সেখানে রাশিয়া কোথায় দাঁড়িয়ে আছে। এখন নেটো যখন রাশিয়ার বর্ডারের কাছে যেতে চায়, রাশিয়া যদি বাধা দেয়, তখন সেটা আমেরিকা সুর তোলে, আমেরিকা আওয়াজ তোলে যে কেন বাধা দেবে। কিন্তু আমেরিকা যখন গ্রিনল্যান্ডে চীন বা রাশিয়াকে আসতে দিচ্ছে না, তখন বলছে ন্যাশনাল ইস্যু হয়ে যাচ্ছে, তখন গোটা বিশ্ব কিভাবে দেখছে ঘটনাটাকে। আর আমরা শুধু তৃতীয় যুদ্ধের কথা ভাবছি না, যুদ্ধ এখন মিসাইল বা মানে বন্দুকের দ্বারা লড়া হচ্ছে না, লড়াইটা অন্যরকম ভাবে হচ্ছে। এখন এখন ভূ রাজনীতি কোন দিকে যাচ্ছে? আদৌ কি কেউ যাবে, কি আমেরিকার পক্ষে কেউ দাঁড়ানোর মতো শক্তি থাকবে কি আদৌ কেউ? আমেরিকার পক্ষে সবাই বিশ্ব রাজনীতির ইতিহাসে, হ্যাঁ, বিশ্ব রাজনীতির ইতিহাসে দুটো উদাহরণ এই মুহূর্তে আছে। এক, ভিয়েতনাম, যেখান থেকে আমেরিকান সেনা নাক ঘষাকে ফিরে এসেছিল, যদিও শক্তিশালী ছিল ভিয়েতকমদের থেকে। একের পর এক ছোট ছোট যুদ্ধে ভিয়েতকমের কাছে নাক ঘষাকে আমেরিকাকে ফিরে আসতে হয়েছিল। নাম্বার 2, আফগানিস্তান, প্রায় 10 থেকে 12 বছর আফগানিস্তানের বুকে থেকেও, আফগানিস্তানে যথেষ্ট অস্ত্র পাঠিয়েও সেই অস্ত্র এখনো তালিবানদের হাতে আছে। সেই যে অস্ত্রকে ব্যবহার করা হয়েছিল সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে, তৈরি করা হয়েছিল দাঙ্গাবাজ তালিবানদের, সেই অস্ত্র এখন আফগানিস্তানের বালুচ যারা লড়ছে তাদের হাতে। সেখান থেকেও আমেরিকাকে সমস্ত কিছু ফেলে ফিরে আসতে হয়েছে। ইতিহাস সাক্ষী, আমেরিকা আপনি এক সেকেন্ড, অভিজিৎ বলুন। ব্যাপারটা হলো, তখন ছিল যে যুদ্ধগুলো হয়েছে সেগুলোতে আমেরিকার থেকে অনেক দূরে, এবং যে সকল দেশ সরাসরি হস্তক্ষেপ করেছে তারা খুব কাছে। ভিয়েতনামের পাশে চীন ছিল, কমন বর্ডার। চীন পুরো মিলিটারি ডাইরেক্ট সাহায্য করেছে। আফগানিস্তানের পাশে তখন সোভিয়েত রাশিয়ার ছিল, উজবেকিস্তান সাহায্য করেছিল। কিন্তু খেয়াল রাখবেন, যুদ্ধ বা অস্ত্র তখনই দরকার হয় তার নিজের অর্থনীতি বজায় রাখার জন্য। আমেরিকা পেট্রো ডলারের যে গোটা পৃথিবীতে যে একটা মাতব্বরি করার ব্যবস্থা করে রেখেছে, এটা কিছুতে মানবে না। কারা কারা এটা বিরুদ্ধে গেছিল? ভেনেজুয়েলা গেছিল, ইরান গেছে, রাশিয়া গেছে, চীন গেছে, ভারত এখন চেষ্টা করছে। প্রত্যেকটি দেশকে আমেরিকা কোনো না কোনো হুমকি দিয়ে রেখেছে। ভেনেজুয়েলা ঢুকে গেছে। এবং খেয়াল করে দেখবেন, যেখানে যেখানে চীনের বেল্ট এন্ড রোড নীতি নিয়েছিল, অর্থাৎ চীন ইনভেস্ট করে পুরো দেশটাকে নেওয়ার চেষ্টা করলো, সবখান থেকে আমেরিকা একটা একটা করে চীনকে বার করছে। বার্মায় ছিল, বার্মায় কি অবস্থা? নেপালে ছিল, নেপাল থেকে চীনকে বার করা হয়েছে। পাকিস্তানে ছিল ইমরান খান, তাকে ফেলে দেওয়া হয়েছে। মালদ্বীপ আমেরিকা নিয়ে নিয়েছে। ভেনেজুয়েলা বিশাল পরিমাণ চীনের $1 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট ছিল, সেখান থেকে চীনকে বার করা হয়েছে। একটা একটা করে চীনের যেখানে যেখানে তার বেল্ট এন্ড রোড নামে যে অর্থনীতি তৈরি করেছিল, সব কটাকে আমেরিকা এই বছরের মধ্যে সব কটাকে চীন থেকে বার করবে। চীনের যে ইনভেস্টমেন্ট ছিল পুরোটা জলে গেছে। চীনকে একটি মাত্র শর্ত হতে ছাড়া হবে, তুমি তাইওয়ানকে কিছু করলে আমরা কিছু করব না। অর্থাৎ গোটা পৃথিবীতে আমি একমাত্র বস। ভারতকে এখন আমেরিকা সাইজ করবে। কেন? চীনকে যে স্পেস দিয়েছিল আমেরিকা 40 বছর, চীন এত বড় হয়েছে, শক্তিশালী, আমেরিকা ম্যানেজ করতে পারছে না। এখন ভারত যেভাবে এগোচ্ছে, এখন 3rd বা 4th অর্থনীতি হয়ে গেছে। ভারত যেদিকে যাচ্ছে, আমেরিকা প্রমাদ গুনছে যে ভারতকে যদি এইভাবে ছেড়ে দেওয়া যায়, আগামী 10 বছর পর ভারতকে ম্যানেজ করা যাবে না। অতএব ভারতকে তুমি বড় হও, কিন্তু এমন বড় হইও না যে আমাকে তুমি ছাপিয়ে যাবে। এর জন্য আমাকে চাপে পড়তে হবে এমন বড় হও। এই জন্য বাংলাদেশ তৈরি হয়েছে, এই জন্য পাকিস্তান তৈরি হয়েছে। অর্থাৎ দুই দিক থেকে ভারতকে চাপে। শুধু তাই না, ভারতের ভেতরেও দেখবেন এখন বিভিন্ন প্রবলেম গুলো তুলে ধরা হবে। আস্তে আস্তে করে দিল্লিতে দেখবেন, ওমর খালিদ প্রবলেম থেকে শুরু করে সবখানে দেখবেন আস্তে আস্তে করে এই প্রবলেম, ভারতকে এইখানে বেঁধে রাখতে হবে। মনে রাখবেন, ব্রিক্স তৈরি হয়েছিল, আমেরিকা এখন চাইছে ভারত, চীন, ব্রাজিল, সাউথ আফ্রিকা ব্রিক্সকে যে কোনো ভাবে হোক এটাকে বন্ধ রাখতে। কারণ রাশিয়াকে বলা হয়েছে তোমার সাথে তুমি ইউক্রেন চেয়েছো, যে সকল অংশ রাশিয়া দখল করেছে প্রায় 1/5 বা 1/4 রাশিয়া নিয়ে নেবে, বাকি অংশ আমেরিকা নিয়ে নেবে। অর্থাৎ আমেরিকা নিয়ে মানে আমেরিকা তার আন্ডারে চলে যাবে, তার অর্থনীতি আমেরিকা কন্ট্রোল করবে। প্রচুর টাকা ঋণ দিয়েছে। আর ইউরোপকে বলেছে যেহেতু রাশিয়া এখন প্রায়
অত বড় শক্তি নাই, অত ন্যাটো বলে তোমায় যে টাকাগুলো আমি দিতাম এখন আমি তোমায় দেব না, তোমার দরকার পড়লে আমার থেকে কিনে নাও। এবং ইসরায়েলকে দিয়ে আমেরিকা কিন্তু উইথড্র করছে সবখান থেকে, নিজের মিলিটারি উইথড্র করছে। ওই যে তুই বললেন যে এত পয়সা হয়ে গেছে দিতে পারছে না, এখন আমেরিকার হয়ে আউটসোর্সিং করেছে ইসরায়েলকে। আমেরিকা বড় প্লেনে করে এসে বোমা টোমা মারবে, জাহাজ থেকে বোমা মারবে, কিন্তু মিলিটারি প্রয়োজন হলে সেটা ইসরায়েল করবে। অর্থাৎ এবং ইসরায়েলকে বাড়তে দেবে। এটা অলরেডি হয়ে গেছে গাজাতে, আর এখানে কোন রকম কোন প্যালেস্টাইন সরকার থাকার কথা না। এখানে এখন আস্তে আস্তে সব আস্তে ইন্ডিয়া, চায়না এবং ইরানকে সাইজ করবে এর মধ্যে 2 মাসের মধ্যে, করার পর আমেরিকার যে হেজেমনি সেটা আমেরিকা আবার পুনরায় প্রতিষ্ঠা করবে। এটাই ওকে, আমেরিকার হেজেমনি প্রতিষ্ঠা করার জন্য আপনি বলছেন যে ভেনেজুয়েলা বা এর কিছুদিনের মধ্যে হয়তো ইরানকে আবার টার্গেট করা হবে। এখন ভারতকেও আপনি বলছেন যে ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারে। ওকে সঞ্জয় স্যার, আপনার কি মনে হয় মানে এই সমস্যার জন্য ভারত মার্কিন কৌশলগত সম্পর্ক কি মানে চাপে পড়তে চলেছে, মানে এই পরিবর্তনের জন্য, এই ভূ রাজনীতিতে এই পরিবর্তনের জন্য? জানাই তার আগে একদিনে আমরা বলেছিলাম সম্ভবত আপনাদের এখানে একটা চ্যানেলে যে বেসিক্যালি যে ব্রিক্স যে নাকি স্ট্রেনথেন্ড হচ্ছে এবং ডলার যে নাকি থ্রেটেন্ড হচ্ছে, কারণ ওই আপনি যে বলছিলেন না যে ডলার তুমি পেট্রো ডলার কিনো, মানে ডলারে তুমি তেল কিনো, তাহলে ডলারের মূল্য বাড়বে। ঠিক আছে, যদি রুপিতে যদি টাকা কিনে বা সৌদি ডিনারে যদি তেল কিনা হয়, যেটা ইন্ডিয়া কিনছিল আর কি, তাহলে আমি যেহেতু পেমেন্ট করছি, সুতরাং ডলারের যেহেতু এক্সচেঞ্জ হচ্ছে না, ডলারের ভ্যালু কমে যাচ্ছে। এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হিসাবে আপনি লক্ষ্য করে দেখলে দেখবেন যে আপনি গোল্ডের দাম অনেক বেড়ে গিয়েছে। গত 2002 সালে যখন নাকি ভারতবর্ষে গোল্ডের ভরি ছিল প্রায় 52,000-55,000, এখন প্রায় 1.5 লক্ষের কাছাকাছি। ঠিক আছে, এটা বেড়েছে কারণ কি প্রত্যেকটা দেশ নাও ইজ বেসিক্যালি অন কনসেন্ট্রেটিং অন গোল্ড রিজার্ভস। ঠিক আছে, কিন্তু গোল্ড রিজার্ভস এর যদি আমরা ব্যালেন্সটা লক্ষ্য করি ইন্টারন্যাশনালি, জাস্ট কয়েকদিন আগে যেটা দেখছিলাম, আমেরিকা ইজ অ্যাবাউট $8,000 বিলিয়ন কাছাকাছি। ঠিক আছে, তারপর সম্ভবত জার্মানি, ইতালি, তারপর রাশিয়া, তারপর দেখা যাচ্ছে চায়না, তারপর ইন্ডিয়া। ঠিক আছে, তো এবং ইন্ডিয়া, রাশিয়া এবং চায়না তিনটে যদি একসঙ্গে করা যায়, দে কাম ক্লোজ টু আমেরিকা। আচ্ছা, ঠিক আছে, এখন যদি এই 3 দেশের কাছে যদি গোল্ড রিজার্ভটা যদি বেশি হয়ে যায় এবং তারা যদি আপনার ওই যে পেট্রো বাণিজ্য এটা মানে নিজস্ব কারেন্সিতে করে, আলটিমেটলি ডলার উইল কাম ডাউন। এবং প্রত্যেক বছর যে পরিমাণে নাকি আমেরিকার আপনার ইকোনমিতে যে পরিমাণে টাকা দিতে হচ্ছে, উনি বলছিলেন যে অনলাইনে যিনি আছেন ত্রিদীপ বাবু, যে আমেরিকান ইকোনমি ইজ বেসিক্যালি শ্যাম্বলস, খুব বেশি ভালো অবস্থায় নেই। সুতরাং আমেরিকাকে যে টাকা দিতে হবে, তার ফলে তার ডলারের কিন্তু ভ্যালুয়েশন কমে যাবে। তো যখন নাকি ভ্যালুয়েশনটা কমে যাবে, তখন আলটিমেটলি আমেরিকান ইকোনমি উইল বি ইন ক্রাইসিস। তো এই জন্য বিভিন্ন দেশের এইবারে যে মানে কি জানি কয় ট্রাম্প এসে বিভিন্ন ধরনের যে আপনার কি জানি কয় যে বাণিজ্য চুক্তিগুলো করছে, বাণিজ্য চুক্তির উপর জোর দিচ্ছে, তো এখানে দেখা যাচ্ছে যে আলটিমেটলি ভারতবর্ষেও তো বেসিক্যালি ভারতবর্ষকে কম্পেল করা হচ্ছে। কদিন আগে তো ক্রিস্টোফার রাইটকে শুনেছি বলবার জন্য কেন নরেন্দ্র মোদী কি জানি কয় এই ডোনাল্ড ট্রাম্পকে ফোন করবার জন্য, বাণিজ্য চুক্তি করবার জন্য। তার মানে কি এখন বোঝা যাচ্ছে যে বাণিজ্য চুক্তি যতই কথাবার্তা হোক না কেন, আলটিমেটলি এটা ডোনাল্ড ট্রাম্পের মানে উইশের উপর নির্ভর করছে। এখন ডোনাল্ড ট্রাম্প কি বলতে চান সেটা তো বোঝা যাচ্ছে না, কারণ এই ইন দ্য ইন্টারন্যাশনাল এরেনা এটা বোঝা যাচ্ছে না যে ডোনাল্ড ট্রাম্প মানে এখন এটা বলছেন, তো কিছুক্ষণ পরে উনি স্টেটমেন্টটা পাল্টে যাচ্ছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হলো যে এখনো মনে হয় না আমেরিকা, নিঃসন্দেহে বেসিক্যালি আমেরিকা ইজ ট্রাইং টু কন্ট্রোল দি বা হোল ওয়ার্ল্ড, এক্সার্ট করার চেষ্টা করছে, কিন্তু যে আমেরিকা এবং মানে রাশিয়া দে অলসো হ্যাভ দেয়ার ওন এজেন্ডা। কারণ কি আপনি যে তেলের যে ব্যাপারটা বলছিলেন অভিজিৎ বাবু, যে এই তেলের ব্যাপারটা যেমন রয়ে গেছে, কিন্তু আবার আপনি লক্ষ্য করবেন চীনের কাছে কিন্তু সমস্ত রেয়ার মেটেরিয়ালস গুলো রয়ে গেছে। ঠিক আছে, আপনার রাশিয়ার কাছে আছে অন্য রকমের মিলিটারি পাওয়ার রয়ে গিয়েছে, তো আমেরিকার কাছে আছে ইকোনমিক পাওয়ারটা। আবার আপনি আবার লক্ষ্য করে দেখুন এদিকে রেয়ার মেটেরিয়াল যা আছে সমস্ত কিছু এগুলো রেখে দিয়েছে চীন। এখন আলটিমেটলি যদি ওয়ার্ল্ডকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে অ্যানাদার ম্যাটার ইজ দ্যাট, সেটা হলো যে আপনার অয়েল।
ঠিক আছে, তাই আমেরিকা হয়তো চাচ্ছে যে অয়েলটাকে কন্ট্রোল করবার জন্য। এখন যেটা শোনা যাচ্ছে যে ভেনিজুয়েলার তেল সেটা আমেরিকা হয়তো ভারতবর্ষ তো কিনে আনতো ভেনিজুয়েলা থেকে তেল, কিছু তেল। ঠিক, এখন সেটা নিয়ে এখন ইন্ডিয়াও কিনে আনবে শোনা যাচ্ছে। আমেরিকা হ্যাজ গিভেন কনসেন্ট এবং ইন্ডিয়া হয়তো রাজি আছে কিনতে, বাট এট আমেরিকান কন্ডিশনস। ঠিক আছে, সেটা তো অবশ্যই হবে। ভেনেজুয়েলা নিয়ে, ভেনেজুয়েলার তেলের কি হবে সেটা আগামী দিনে অবশ্যই দেখা যাবে। মার্কিন বাণিজ্য চুক্তি যেটা নাকি আছে সেটা তো আসলে এই ভারতের যেটা সবচেয়ে বড় সমস্যাটা তেল কেনা নিয়ে। আমরা রাশিয়া থেকে যে মূল্যে তেল কিনি সেই মূল্যে আমেরিকা তেল দেবে কিনা ভেনিজুয়েলা সরাসরি বলেছেন রাশিয়া থেকে তেল কেনার বিষয়টা নিয়ে, সেটাই একটা চক্ষুশূল ভারতের প্রতি। আসবো আপনার কাছে, আমি সময় খুব বেশি নেই। ভারতের অবস্থান এই মুহূর্তে এই ভেনেজুয়েলার সংকটে বা ভূ রাজনীতির এই যে একটা ডামাডোল এই মুহূর্তে চলছে, সেই জায়গাটাতে দাঁড়িয়ে ভারত কি অবস্থান নিচ্ছে বা ভারতের অবস্থান কি হওয়া উচিত, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগামী দিনে আমরা কোথায় দাঁড়াচ্ছি? ত্রিদীপবাবু, এই যে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে কোয়াড, প্রতিরক্ষা, প্রযুক্তি ও বাণিজ্যের গভীর একটা সম্পর্ক রয়েছে, কিন্তু ভেনেজুয়েলা ইস্যুতে, ত্রিদীপবাবু আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু ভেনেজুয়েলা ইস্যুতে ভারতের নীরব বা ভারসাম্যপূর্ণ অবস্থান কি ওয়াশিংটনের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে বলে মনে হয়? দেখুন, দূরত্ব তো বাড়বেই, কারণ আপনি যখন মাথা উঁচু করে দাঁড়াবেন তখন আপনার মাথাটাকে নামিয়ে দেওয়ার জন্য আমেরিকার ওই পাগল প্রেসিডেন্টই যথেষ্ট। কিন্তু আমি তো বললাম ইতিহাসের কতগুলো শিক্ষা রয়েছে। সেই শিক্ষার একটা যদি ভিয়েতনাম হয়, 2 নম্বর যদি আফগানিস্তান হয়, 3 নম্বর হচ্ছে কলম্বিয়া। 1970 সালে কলম্বিয়ার জঙ্গলে জঙ্গলে যুদ্ধ করতো AK-47 হাতে নিয়ে একটা লোকটার নাম গুস্তাভো পেট্রো। সেই লোকটা 2010-এ এসে সেনেটর হয়। তারপরে 2022 সালে, যে বছর কেউ বিশ্বাস করেনি যে কলম্বিয়ায় বামপন্থী একজন মানুষ জিততে পারে, তিনি রাষ্ট্রপতি হয়েছেন, সেই গুস্তাভো পেট্রো। 1925 সালে যখন ট্রাম্প ক্ষমতায় আসছে, এসে বলতে শুরু করেছে এই সেই কলম্বিয়া যেখান থেকে ড্রাগ, মাদক, মৃগান্ট এগুলো সব আসছে, আর তোমাদের প্রেসিডেন্টকে আমি চিনি, সে তো কমিউনিস্ট। এবার পেট্রোর পালা। তখন ওই কলম্বিয়া নামে দেশটা, যে দেশটা সম্পর্কে আমাদের অনেক ড্রাগ মাফিয়া চক্করে পড়ে আমাদের একজন ফুটবলারকে আমরা হারিয়েছিলাম, সেখানে সেই গুস্তাভো পেট্রো চোখে চোখ রেখে একটা কথা বলেছে যে আমি জঙ্গলে বন্দুক হাতে লড়েছি, আমি কোট করছি, যখন আপনি গলফ খেলছিলেন। আমি জেল খেটেছি যখন আপনি টেলিভিশন শো করছিলেন। আমি কলম্বিয়ার গরিব মানুষের জন্য লড়ছি যখন আপনি বিলিয়নারদের জন্য ট্যাক্স কমাচ্ছেন। আমাকে কমিউনিস্ট বলার আগে আয়নায় একবার নিজের মুখ দেখুন, দেখবেন কে আসল ডিক্টেটরের মতো কথা বলছে। একদিকে জঙ্গলের পুরনো গেরিলা যোদ্ধা রাষ্ট্রপতি হচ্ছেন কলম্বিয়াতে, অন্যদিকে ভেনেজুয়েলার ওপর বিলিয়নারদের যে পাপেট ট্রাম্প আক্রমণ করছে, ভেনেজুয়েলা প্রেসিডেন্টকে তুলে আনছে। ঠিক এর আগেও তুলে আনা হয়েছিল চিলিতে, আলেন্ডে নিজে যুদ্ধ করেছিলেন, দাঁড়িয়ে গুলিতে মরে গিয়েছিলেন। ইতিহাস এই শিক্ষাগুলো দিয়েছে। এতেও যদি আমেরিকার শিক্ষা না হয়, তাহলে এর পরের জায়গা হচ্ছে ভারত, রাশিয়া এবং চীনের মধ্যে কূটনৈতিক ঐক্য স্থাপন। তার কারণ হচ্ছে চীনের কাছে যে রেয়ার মেটেরিয়ালসের কথা বলা হচ্ছিল, সেই মেটেরিয়ালস আমেরিকাতে পাঠানো বন্ধ করে দিয়েছে। যদি সেগুলো একটাও যদি পাঠাতে হয়, তাহলে চীনের নির্দেশ অনুযায়ী যাবে। এবং এই রেয়ার মেটেরিয়াল ব্যবহার করা হয় আমাদের আজকের তথ্য প্রযুক্তি যে শিল্প, সেই তথ্য প্রযুক্তি শিল্পে গোটা আমেরিকা ধসে যাবে যদি এটা চালান করা না হয়। এদিকে ভারতবর্ষের বুকে প্রাণপণ চেষ্টা চলছে তেলের খনিগুলোকে খুঁজে বার করে তেল বের করা এবং শোধনাগারে এটাকে রাষ্ট্রীয়করণ করতে হবে। এবং রাশিয়ার যে তেল, সেই তেলকে নিয়ে আরব কান্ট্রিকে পাশে রেখে
একটা বলয় তৈরি করতে হবে, একটা অক্ষ তৈরি করতে হবে, যে অক্ষ হবে কার্যত জবাব আমেরিকার মুখের ওপর। কারণ আমেরিকার অর্থনীতি, আগেই বলেছি, 28 সালের পর আমেরিকার অর্থনীতি ধসে পড়বার সম্ভাবনা আছে। এই সম্ভাবনাকে মাথায় রেখে ইতিহাসের এই সিলভার লাইনগুলোকে দেখে বর্তমানের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি ভারতবর্ষের সরকারকে তৈরি করতে হবে। ওকে, সেটা কি নেওয়া হয় সেটা অবশ্যই আমরা দেখবো। খুব সুন্দরভাবে আপনি বুঝিয়ে বললেন যে কি করা উচিত এই মুহূর্তে। অভিজিৎবাবু, এই যে ভেনেজুয়েলা নিয়ে ভারতের সংযত অবস্থান কি মানে ভারত মার্কিন কৌশলগত মানে অংশীদারত্বে কোনো প্রভাব ফেলছে মানে, এবং কি অবস্থান নেওয়া উচিত এই মুহূর্তে ভারতের? আন্তর্জাতিক পররাষ্ট্রনীতিতে একটাই মাত্র নীতি, সেটা হলো আমার দেশ ভালো থাকবে কিনা। ভেনেজুয়েলায় কি হচ্ছে সেটা হয়তো বিবৃতি আমি দিয়ে থাকবো, কিন্তু সরাসরি সংঘাত যাওয়ার কোনো দরকার নেই। তাই ভারতের ক্ষতি হতে পারে, আমেরিকার ক্ষতি হবে। কোনো দেশ সংঘাতে যাচ্ছে না, মুখোমুখি বিবৃতি দিচ্ছে। নিজে ভালো থাকাটাই সবচেয়ে বড় ব্যাপার। ভারতের সাথে আমেরিকার সেই অর্থে কোনো রকম সংঘাত নেই। যেহেতু ভারত ডলারের পরিবর্তে একটা ব্রিক্স কারেন্সি আনার চেষ্টা করছিল, রাশিয়ার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ রাখছিল, সেটা আমেরিকা সুনজরে দেখছে না, সেই জন্য ভারতের সাথে আমেরিকা লেগে গেছে। এখন আস্তে আস্তে ভারত যদি আস্তে আস্তে করে যেটা বলেছিল, তেল যদি আমেরিকা থেকে পায় বা ভেনেজুয়েলা থেকে পায়, দেখুন ভারতকে আপনি জানেন নিশ্চয়, ভারতে একটা বিমান তৈরি করছে, ফাইটার বিমান, তার নাকি ইঞ্জিন আমেরিকা দেবে, তৈরি করবে, করে করে এখনো পর্যন্ত দেয়নি। ফলে ভারত বাধ্য হয়েছিল ফ্রান্স, ইসরায়েল, রাশিয়ার কাছে যেতে। ফলে আমেরিকাকে পুরোপুরি বিশ্বাস করা উচিত না, কেন আমেরিকা সবসময় নিজের স্বার্থ দেখে। আর একটা কথা মনে রাখবেন, ট্রাম্পকে যদি দেখেন, ট্রাম্প কি কোনো ভুল কাজ করছে? একদম যুক্তির নিরিখে বলছি, সে নিজের দেশের কথা ভাবছে, আমেরিকা ফার্স্ট, আমেরিকা ফার্স্ট। আর কি বলেছে? মাগা, মেক আমেরিকা কি গেইন এগেইন না কিছু একটা, মাগা মনে আছে যে দূর বলেছিল। তো ট্রাম্প তো তার যে নির্বাচনী প্রতিশ্রুতি সেটাই সে পালন করছে, আমেরিকাকে আবার গ্রেট করছে। গ্রেট অ্যাগেইন, আমেরিকা গ্রেট অ্যাগেইন, মাগা। আর ছিল আমেরিকা ফার্স্ট। আমার এখন খারাপ লাগছে, কারণ আমেরিকা আমার উপরে অনেক কিছু করছে, কিন্তু উন্নতির জন্য খারাপ হচ্ছে। কিন্তু আমেরিকার জন্য কাছে তো ট্রাম্প ঠিকই করছে। আমেরিকা ফার্স্ট এবং মাগা, অর্থাৎ আমেরিকাকে পৃথিবীতে আবার যেভাবে আধিপত্য সে বজায় রাখবে। এখন সেটাই প্রশ্ন যে তার মানে আমেরিকা ফার্স্টের নামে আন্তর্জাতিক নিয়ম নীতি লঙ্ঘন করা, এটা কি আমেরিকার কাজ? আমেরিকা ফার্স্ট হওয়ার নামে আন্তর্জাতিক যে রীতিনীতি আছে, কূটনৈতিক যে রীতিনীতি আছে, সেগুলোকে লঙ্ঘন করা, সেটা কাজ নয়। সেটা একটা দেশের ত্রিদীপবাবু, এটা নিয়ে সবাই কিন্তু এই আইন যে আমেরিকা ভেঙেছে সবাই বলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি করা, তাহলে সেটা নিয়ে আমরা কথা বলছি। আমাদের হাতে খুব বেশি সময় নেই। আমেরিকাকে কেউ সাপোর্ট করছে না, কেউ সাপোর্ট করছে না, আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে কথাটা। আমেরিকা কবে যুক্তি মেনে কথা বলছে, আমেরিকা কবে আন্তর্জাতিক নীতির কথা ট্রাম্প বড় বড় করে বলছিলেন, সেই আন্তর্জাতিক নীতিতেই তো তিনি ফার্স্ট ছিলেন। ট্রাম্প সেটাই ত্রিদীপবাবু বলছেন। আমেরিকা আপনার দেখুন ইরাককে কিভাবে মারলো, গণবিধ্বংসী অস্ত্রের নামে, কোন অস্ত্র পাওয়া গেল না। আফগানিস্তানকে মারলো, এইভাবে মারলো। রিসেন্টলি ইসরায়েল যে মেরেছে, এত হাজার লোককে মেরে মারছে, তো পুরো অস্ত্র আমেরিকা দিচ্ছে। ভেনেজুয়েলা থেকে তুলে চলে গেছে রাত্রেবেলা একজন প্রেসিডেন্টকে। আমেরিকা কবে কোথায় নীতি মেনেছে? 20 বছর যাবৎ ভিয়েতনামকে কিভাবে মারলো আমেরিকা, লক্ষ লক্ষ লোক মেরে ফেললো। আমেরিকা তো আমি তার ইতিহাসে দেখি না কোনোদিন আমেরিকার বিপক্ষে গেছে, কোনো দেশকে আমেরিকা ছেড়ে কথা বলেছে। আমেরিকা এখন বলছে ন্যাটোর দেশ যে ডেনমার্ক, এত পুরনো দেশ, বলছে তুমি আমাকে গ্রিনল্যান্ড দিয়ে দাও। চিন্তা করুন, যে দেশটা অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসে, আমরা ভারতের অবস্থান। আমেরিকা কি করছে? আমেরিকা তার নিজের দেশের জন্য করছে। ডোনাল্ড ট্রাম্প ইজ এ বিজনেসম্যান, সে তার নিজের কথা ভাবছে। আমেরিকা নিজের কথা ভাবছে, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কথা ভাবছে, কিন্তু গোটা বিশ্বকে ভাবতে হবে নিজের দেশের কথা, নিজের রাষ্ট্রের কথা। ভারতবর্ষ এই মুহূর্তে কি ভাবছে, ভারত কোন জায়গায় আছে, ভারতের কি অবস্থান, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ভারত কিন্তু এই যে ভালো পজিশনে আছে। আজকে যে আমেরিকার যে অর্থনীতি পুরো দাঁড়িয়ে আছে সফটওয়্যার শিল্পের উপরে, মহাকাশ শিল্পের উপরে। গত 3-4 বছরে আমেরিকাতে প্রায় 5 থেকে 6 লক্ষ লোক নিযুক্ত করা হয়েছে, তার মধ্যে 1 থেকে 1.5 লক্ষ ভারতীয় ইঞ্জিনিয়ার। পুরো আমেরিকার যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার চলছে, গোটা পৃথিবী রাজ করছে, পুরোটা চালাচ্ছে ম্যাক্সিমাম ভারতীয় চালাচ্ছে। এখনো ভারত সবচেয়ে বড় ভরসা আমেরিকার। এবং ভারতের যে বাজার,
যত বড় বড় কাজ হয় কম দামে করে, ইনফোসিস শুরু করে সব কোম্পানি ভারত থেকে আমি কাজগুলো তুলে নিয়ে যায়, অন্য দেশে সেরকম সক্ষমতাই নেই, না পয়সার দিকে, না টেকনিক, না মানব সম্পদে। ভারত যদি এই মুহূর্তে বলে আমার H1 ভিসা যারা ভারতে চলে আসো, আমি তোমাকে কাজ দেবো, তুমি এখানে চলে আসো। আমেরিকাতে কিন্তু সবচেয়ে কঠিন, ওদের কিন্তু হিউম্যান রিসোর্স সবচেয়ে কম, হিউম্যান রিসোর্স নেই বলেই কিন্তু ওরা ওই রোবট দিয়ে যুদ্ধ বিমান দিয়ে বম্বিং করে, কারণ এত মিলিটারি নেই ওদের কাছে, ওদের কিন্তু সেরকম নেই। ভারতের কাছে কিন্তু শক্তিটা আছে। অনুষ্ঠানের সময় ফুরোচ্ছে, ভারতের এই মুহূর্তে কি অবস্থান নেওয়া উচিত অজিত বাবু, একটা ছোট্ট করে আপনার? ভারতকে যেভাবে চলছে ভারতে সেভাবে থাকবে? ভারত খুব ভালো নীতি নিয়েছে। আমাদের রাষ্ট্রপ্রধান কোনো কথাই বলছে না, ভেতরে ভেতরে ব্যাকগ্রাউন্ডে কথা হচ্ছে, ওকে, ব্যাকডোর পলিসি। একটা কথা হতে আসবে, একদম পরিষ্কার বলে ট্রাম্প বলে দিয়েছে 2 লাইনে, রাশিয়ার সাথে সম্পর্ক কমাও, ডলারের বিপক্ষে তুমি যেও না, এই দুটো তুমি যদি কমিয়ে নাও তোমার সাথে কোনো অসুবিধা নেই। আর কিছু হতে কিন্তু ভারত যদি আজকে এই দুটো মেনে নেয়, কালকে আমেরিকা আরো দুটো বলবে, আরো দুটো শর্ত বলবে, তখন আরো দুটো মানতে হবে। এভাবে কি ভারত কি হাঁটবে? ওকে, সঞ্জয় স্যার, আপনার কি মনে হয়? নমস্কার। আসলে এখানে আরেকটা ব্যাপার আমার মনে হয়, যেটা আমেরিকা একটু স্লাইটলি হয়তো তার আগের যে মানে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড ছিল, এটাতে একটু চেঞ্জ আছে আমার মনে হয় ভেনিজুয়েলার ক্ষেত্রে। একটু বলে নিচ্ছি, সেটা হলো এইবার কিন্তু আমেরিকা কিন্তু সরাসরি সৈন্য ভেনিজুয়েলাতে পাঠাচ্ছে না, এখনো পাঠায়নি। এবং যারা সরকারে ছিল তাদের মধ্য থেকেই কিন্তু চাচ্ছে আমেরিকা তার বেসিক্যালি তার যে পলিসি, তার যে অবজেক্টিভ, সেটা ইমপ্লিমেন্ট করবার জন্য ভাইস প্রেসিডেন্টকে যে মহিলা আছে রড্রিক্স, ওনাকে দিয়ে হয়তো কাজটা করাবার চেষ্টা করছেন আমেরিকা। এখন এজ রিগার্ডস ইন্ডিয়া, হোয়াট শুড বি দ্য ইন্ডিয়াস পলিসি? দেখুন, ইন্ডিয়ার সামনে তো এখন ইন্ডিয়ার সঙ্গে মার্কিন চুক্তির একটা 50% যে ট্যাক্সের যে ব্যাপারটা চলছে, টেরিফের ব্যাপারটা চলছে, ইন্ডিয়ার কাছেও কিন্তু আপনার সেখানে বলে কোর্টে কিন্তু বল আছে। কারণ কি করে, ভেনিজুয়েলার তেল অলরেডি বলেছে যে আমেরিকা বিক্রি করবে, এবং অলরেডি আস্তে আস্তে প্রোডাকশন বাড়াবে, এবং বিভিন্ন যে সমস্ত কোম্পানিগুলি আছে তাদেরকে ইনভেস্টমেন্ট করবার জন্য বলা হচ্ছে। এখন ইন্ডিয়া রাশিয়া থেকে যে মূল্যে, যে ডিসকাউন্টের যে তেলটা কিনে, ইফ আমি রাশিয়ান তেলটা তখনই কিনবো না যখন when you would ensure that you would supply the basically Venezuelan oil at reduced price to India. So what we have, আমি আমার স্বার্থ দেখবো, আমি আমার স্বার্থ দেখবো। সুতরাং ইন্ডিয়ার কাছেও তো ভারতের কাছে এই মুহূর্তে রয়েছে সেটা এখন ভূরাজনীতি যেদিকে এগোচ্ছে, কারণ সেটা শুনুন, বেসিক্যালি ভূরাজনীতি ডিপ স্টেটের যেটা অবজেক্টিভ আছে সেটাও লক্ষ্য করবে, এবং ইন্ডিয়ার মতো ইন্ডিয়ার বাজারটাও সে ছাড়ার চেষ্টা করবে না, ঠিক আছে? কারণ আলটিমেটলি তো ভেনিজুয়েলাতে এত পরিমাণে তেল কে কিনবে? কারণ কি, ইরান থেকে তেলটা চলে যাচ্ছে চীনের কাছে। ওকে, ঠিক আছে, আমি এখন ভারতের অবস্থান তাহলে এইভাবেই থাকবে, আমার ভারত যেভাবে যে পথে হাঁটছে এই মুহূর্তে সেই পথেই হাঁটা উচিত। ওকে, নেগোসিয়েশনের পথই ভারত বেছে নেবে। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। ত্রিদীপ বাবু আপনার কথা, আর অজিত বাবু আপনাকে ধন্যবাদ, সঞ্জয় বাবু আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, সব দিক মিলিয়ে দেখলে ভেনিজুয়েলার ইস্যু শুধু লাতিন আমেরিকার অভ্যন্তরীণ সংকট নয়, এটি আজকের বিশ্ব রাজনীতিতে সার্বভৌমত্ব, শক্তির রাজনীতি ও আন্তর্জাতিক আইনের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে ধরছে। ভারতের অবস্থান এখানে স্পষ্টতই সংযত, ভারসাম্যপূর্ণ। জ্বালানি নিরাপত্তা, গ্লোবাল সাউথের নেতৃত্বের দাবি এবং বিদেশে ভারতীয় নাগরিকদের সুরক্ষাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। এই নিয়মের সীমা লঙ্ঘন, সেগুলো দীর্ঘদিন বিশ্ব রাজনীতিতে তাড়া করবে। ভেনেজুয়েলা সংকটের সব খবরে চোখ রাখছি আমরা, আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।